সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, যুদ্ধের উত্তেজনা, স্যাংশনের চাপ, এর মাঝেই বড় সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান থেকে এখন যে কোনো দেশের পণ্য যাবে ইরানে। এই জন্য 1950 সালের একটা আইন সংশোধন করেছে পাকিস্তান। প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই বাণিজ্য, নাকি এর পেছনে আরও গোপন কোনো গেম লুকিয়ে আছে? পাকিস্তানের এই গেমের সাথে কি যুক্ত হয়ে গেল চীন? দর্শক, এই সমস্ত বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে কথা বলবো। আশা করি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন মূল বিশ্লেষণে চলে যাই। পাকিস্তানের গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন থেকে খবরটি পেলাম। পাকিস্তান 1950 সালের একটি আইন সংশোধন করেছে। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় এই ব্যাপারে একটি নোটিশ জারি করেছে। আইনটি সংশোধন করা হয়েছে এই কারণে যে পাকিস্তান থেকে তৃতীয় যে কোনো দেশ ইরানে পণ্য পাঠাতে পারবে। সহজ কথা, তার মানে পাকিস্তান থেকে কোন দেশ ইরানে পণ্য পাঠাবে? পাকিস্তান থেকে ভারত পণ্য পাঠাতে যাবে না ইরানে। তার মানে পাকিস্তানের পেছনে যে চীন, এই চীন থেকে পাকিস্তান হয়ে পণ্য যাবে ইরানে। এই পণ্য কোথায় কোথায় যাবে সেই গল্প আমি পরে বলছি। তার আগে প্রশ্ন হচ্ছে যে কেন এই হঠাৎ করে এই সময় এই আইন পাশ করলো পাকিস্তান সরকার? তাহলে পাকিস্তান আঞ্চলিক এই ভূ রাজনীতির খেলায় নিজে অনেক বড় খেলোয়াড়ের আসনে বসে গেল কিনা, এবং এই পাকিস্তান তার অত্যন্ত ঘনিষ্ঠ মিত্রদেশ, বন্ধুদেশ চীনকে বিশেষ কী সুবিধা দিতে যাচ্ছে? পাকিস্তান বড় আসনে বসে চীনকে বিশেষ কোনো সুবিধা দিয়ে এর আড়ালে আসলে ইরানের কতটা স্বার্থ রক্ষার ব্যবস্থা করলো পাকিস্তান? সে প্রশ্ন কিন্তু এখানে সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরও প্রশ্ন হচ্ছে, পাকিস্তান হয়ে ইরানের যে পণ্য যাবে সে কি শুধু ইরানেই থাকবে, নাকি আরও কোথাও যাবে, এবং কি কি পণ্য পরিবহন করা হবে? অনেক প্রশ্ন, অনেক। এবং আঞ্চলিক ভূ রাজনীতির খেলায় বলা হচ্ছে, বা আমার বিশ্লেষণে এই ঘটনা একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। কেন? চলুন আরও আলোচনা করি। প্রথম কথা হচ্ছে, পাকিস্তানের গোয়াদার বন্দর, করাচি বন্দর এবং স্থলপথ, বেলুচিস্তান, সিস্তান বেলুচিস্তান, একেবারে আফগানিস্তানের কোনায় যে নৌকুন্দি যে সমস্ত এরিয়া আছে, সেই সমস্ত এরিয়া থেকেও, অর্থাৎ ইরান সীমান্তের সাথে পাকিস্তানের যে 900 কিলোমিটার এলাকা, এই 900 কিলোমিটার এলাকায় যে যে জায়গায় ইরানে ঢোকার রুট আছে, পয়েন্ট আছে, রাস্তা আছে, সেই সব জায়গা দিয়ে পাকিস্তান থেকে পণ্য পরিবহন করা যাবে, পণ্য পাঠানো যাবে। তার মানে অনেক বেশি রুট ইরানের সাথে কানেক্ট করার জন্য পাকিস্তান সরকার এই আইন সংশোধন করেছে। 1950 সালের একটা আইন। প্রশ্ন হচ্ছে, এই সময় কেন এই আইন সংশোধন? আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, হরমুজ প্রণালীতে ব্লকের সৃষ্টি করেছে আমেরিকা। তাহলে এই সময় ইরানে জরুরি কিছু পণ্য পরিবহন করা একটু জটিল হচ্ছে। বিশেষ করে চীন থেকে প্রচুর পরিমাণে খাদ্যপণ্য থেকে শুরু করে বিভিন্ন রকমের পণ্য, ইলেকট্রনিক সামগ্রী থেকে নিত্য প্রয়োজনীয় বহু পণ্য ইরানে যায়। এই পণ্যগুলো এখন যেতে পারছে না, একটা ঝামেলার মুখে আছে। এবং হরমুজ প্রণালী নিয়ে কিন্তু বিরাট রকমের অনিশ্চয়তা রয়েছে। এবং হরমুজ প্রণালী কেন্দ্রিক যে সংঘর্ষ, সংঘাত, দ্বন্দ্ব, এটা যে খুব দ্রুত শেষ হয়ে যাবে এটা ভাবার কোনো সুযোগ নেই, কারণ নেই, এখনও সেই পরিস্থিতি তৈরি হয়নি। তার মানে হচ্ছে, ইরান এবং আমেরিকার মধ্যে যতক্ষণ পর্যন্ত একদম স্থায়ীভাবে যুদ্ধবিরতি না হচ্ছে এবং একটা লিখিত চুক্তি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিকভাবে চলাচল অনিশ্চিত অবস্থায় থাকবে, এটা স্বাভাবিক। এই অবস্থায় ইরানকে বাঁচিয়ে রাখতে হলে বা চীনের যে সমস্ত পণ্য আছে সেই সমস্ত পণ্য যদি মধ্য এশিয়া এবং ইরানে পাঠাতে হয়, তাহলে পাকিস্তানের রুট ব্যবহার করতে হবে চীনকে। সেক্ষেত্রে এখানে পাকিস্তান হয়ে যাচ্ছে চীনের হাব, বা পাকিস্তান রুট ব্যবহার করে ইরানে বা মধ্য এশিয়ায় যারা যারা যে সমস্ত দেশ পণ্য পাঠাতে চায় তাদের জন্য পাকিস্তান হবে একটা হাব। পাকিস্তানের সুবিধা কি? পাকিস্তান এখান থেকে পাবে ডলার পাবে, অর্থাৎ
বৈদেশিক অর্থ পাবে, বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে, তার রুট ব্যবহার করবে, তার পোর্ট ব্যবহার করবে, ফলে সে এখান থেকে একটা ফি পাবে, ওই যে টোল বা ট্রানজিট ফি যাই বলেন এটা পাবে। তারপরে পাকিস্তান কিন্তু একটা ব্রিজ হিসেবে কাজ করলো চীন এবং ইরানের মধ্যে বা মধ্য এশিয়ার দেশগুলোর জন্য। সেই জায়গায় পাকিস্তান কিন্তু আঞ্চলিক ভূ রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খেলোয়াড় হিসেবে চিহ্নিত হয়ে গেল, নিজেকে আঞ্চলিক ভূ রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে চলে আসলো পাকিস্তান। আমরা গত কিছুদিন ধরে পাকিস্তানের পক্ষ থেকে ইরান এবং আমেরিকার মধ্যে মধ্যস্থতা করে যুদ্ধবিরতি প্লাস আদার চুক্তি করার জন্য যে প্রচেষ্টা এবং যে ধরনের তৎপরতা দেখেছি, সেগুলো ছিল কিন্তু পাকিস্তানকে এই মুহূর্তে বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসার একটা পদক্ষেপ। সেই জায়গায় পাকিস্তান কিন্তু সফল। এখন ইরান এবং আমেরিকার মধ্যে চুক্তি হোক বা না হোক, যে তৎপরতা চালিয়েছে তাতে পাকিস্তান ভীষণভাবে লাভবান হয়েছে। বিশ্ব রাজনীতিতে, বিশ্ব কূটনীতির ক্ষেত্রে পাকিস্তান একটা গুরুত্বপূর্ণ পজিশনে চলে এসছে। তার ক্রেডিবিলিটি, তার উপর যে ডিপেন্ড করা যায়, এইরকম অনেক কিছু আস্থা ভরসা মানুষের ভেতর, বিভিন্ন দেশের ভিতরে তৈরি হয়েছে। এই পর্যায়ে পাকিস্তান হাব হয়ে চীনের মতো একটা বিশাল দেশের বিশাল অর্থনীতির পণ্য পরিবহনের ব্যবস্থা করে দিচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা খেলোয়াড়ের কাজ করছে এবং এর ভেতর দিয়ে অনেক কিছু হবে। আমি সেই কথাগুলো পরে বলছি। এখানে মূল আলোচনা যেটা, চীন বা অন্য কোনো দেশ পাকিস্তানকে ব্যবহার করে কোন কোন দেশে কি কি পণ্য পাঠাবে সেইটা নিয়ে আমি যদি একটু আলোচনা করি তাহলে বলবো, চীন থেকে ইরানে প্রবেশ করবে পণ্যবাহী ট্রাক বা মূলত ট্রাক বা ট্যাঙ্কার, এইগুলো পাকিস্তান সীমান্ত পেরিয়ে মোটামুটিভাবে উত্তর দিকে রওনা দেবে। ইরানের উত্তর সীমান্ত পার হয়ে তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, এপাশে পূব দিকে তাজিকিস্তান এবং কিরগিজস্তান, এই সমস্ত জায়গায় চলে যেতে পারবে। আবার কাজাকিস্তানে যাবে, রাশিয়ায় যাবে। আবার এপাশে ইরান থেকে যদি তুরস্কের দিকে যাই, তাহলে ইরান থেকে তুরস্ক হয়ে ইউরোপের পথে গ্রিস, এই সমস্ত দেশে চলে যেতে পারবে। এপাশে ডান পাশে থাকবে ইরান থেকে উত্তর দিকে থাকবে আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়া, এই সমস্ত জায়গায় যেতে পারবে। আবার ইরান থেকে যদি কোনো পণ্য ইরাকে পাঠানোর দরকার হয় বা সিরিয়াতে, তাহলে ইরাক থেকে সোজা পশ্চিম দিকে, অর্থাৎ ইরানের পশ্চিম সীমান্তেই আপনার ইরাক, তার জাস্ট বাম পাশে দক্ষিণে কুয়েত এবং ইরাকের পশ্চিমে সিরিয়া, এই সমস্ত জায়গায় পণ্য চলে যাবে। এমনকি সৌদি আরবেও যেতে পারবে। তার মানে হরমুজ প্রণালীতে যে সংকটটা, এই সংকটকে যদি বাইপাস করতে চাই, এড়াতে চাই চীন বা অন্য কোনো দেশ, তাহলে পাকিস্তানকে এবং ইরানকে ব্যবহার করে তারা এই সমস্ত রুটে পণ্য পরিবহন করতে হবে। একদম সহজ হয়ে গেল। পাকিস্তান 1950 সালের এক্সপোর্ট ইম্পোর্ট কন্ট্রোল অ্যাক্ট, এটা অ্যামেন্ডমেন্ট করলো। এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, অর্থাৎ সংশোধনের মাধ্যমে এখন যে আইন করেছে তাতে পরিষ্কার করে বলা হয়েছে যে কোনো তৃতীয় দেশের পণ্য পাকিস্তান ভূখণ্ডকে ব্যবহার করে ইরানে প্রবেশ করতে পারবে। তার মানে এখানে মূলত মেইনলি টার্গেট হলো আপনার চীন। আবার যদি পাকিস্তানের ভেতরে তুরস্কের কোনো প্রোডাকশন থাকে, কোনো কারখানা থাকে বা কোনো বাণিজ্যিক জোন থাকে, সেখান থেকে কোনো পণ্য যদি অন্য কোনো দেশে নিতে চায় তাহলেও এখান থেকে নিতে পারবে। সবচেয়ে বড় যে কথা সেটা হচ্ছে যে এইরকম একটা জটিল কুটিল সময়, এই সময়ে পাকিস্তান এই রুট খুলে দিয়ে একেবারে সরাসরি ইরানের পাশে দাঁড়ালো। অ্যাট দ্য সেম টাইম ইরান এবং চীনের ভেতরে যে বাণিজ্যিক সংকট তৈরি হতে যাচ্ছিল বা হতে পারে, সেই সংকট নিরসনের একেবারে সহজ এবং সুন্দর সমাধান করে দিল, সহজ একটা পথ করে দিল পাকিস্তান। তার মানে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে ইরান এবং আদার যে সংকট চলছে, ইসরায়েল এবং আমেরিকার সাথে যে যুদ্ধ চলছে ইরানের, বা সংঘাতময় পরিস্থিতি বিরাজ করছে, এই অবস্থায় একেবারে সরাসরি ইরানের সহযোগিতায় পাকিস্তান পাশে দাঁড়ালো। এই যে পাকিস্তান পাশে দাঁড়ালো, এটার গুরুত্ব মূল্য কিন্তু অনেক। আমরা ধরে নিতে পারি চীন থেকে বিভিন্ন রকমের পণ্য, তৈরি পোশাক, খাদ্য সামগ্রী, তারপরে ইলেকট্রনিক সামগ্রী, মেটাল, আরও গুরুত্বপূর্ণ রেয়ার আর্থ ম্যাটেরিয়াল, আরও অনেক কিছু যেতে পারে। এগুলো হচ্ছে একেবারে সরাসরি ঘোষিত বাণিজ্যের আওতায় এগুলো হবে।
ঘোষিত বাণিজ্য রুট যে করলো, এটা কমার্শিয়াল রুট যেটা এটা করা হলো, এখান থেকে মূলত ফর্মাল বাণিজ্যই হবে। কিন্তু এই ধরনের রুট আবার ইনফর্মাল লেনদেনের কাজেও ব্যবহার হয়। সেটা কি? সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি কম বেশি, যে ইরানকে চীন বিভিন্ন রকমের সামরিক সরঞ্জাম দিয়ে সাহায্য সহযোগিতা করে। এটা যদিও একেবারে ওপেনলি ঘোষণা করে করছে না, বাট এগুলো যে হচ্ছে এটা একদম ওপেন সিক্রেট, এটা সবাই জানে কম বেশি। সেই জায়গা থেকে পাকিস্তানকে ব্যবহার করে যদি চীন চায় তাহলে ইজিলি এই রুটে তার অনেক সামরিক সরঞ্জাম ইরানের কাছে পৌঁছে দিতে পারবে। এমনটা হবে না তার নিশ্চয়তা নেই, এমনটা হবে সে কথা প্রকাশ্যে ঘোষণা করা হচ্ছে না বা হয়নি, কিন্তু এ ধরনের ঘটনা অনেক সময় এরকম রুট ব্যবহার করে ঘটে থাকে, করা হয়ে থাকে। অনেক বিশ্লেষকই মনে করছেন যে পাকিস্তান মূলত ইরান এবং চীনের ভিতরে স্বাভাবিক বাণিজ্যের পাশাপাশি হয়তোবা সামরিক লেনদেনের একটা করিডোর বা পথ খুলে দিল, কারণ এখানে অন্য কোনো দেশের নিয়ন্ত্রণ থাকবে না। চীনের পণ্য যাবে পাকিস্তানে, পাকিস্তান থেকে ইরানে, এখানে কোনো দেশ ইন্টারফেয়ার করতে পারবে না, কেউ দেখতে চাইতে পারবে না যে এই ট্রাকে বা এই লরিতে বা এই ট্যাঙ্কারে কি যাচ্ছে। ফলে পাকিস্তান সত্যিই এই মুহূর্তে চীন এবং ইরানের জন্য বিরাট বড় বন্ধুত্বের পরিচয় দিল, বিরাট বড় মিত্র দেশ হিসেবে নিজেকে উপস্থাপন করলো। এই ঘটনার যে গুরুত্ব, আঞ্চলিক গুরুত্ব, সেটা হচ্ছে এই, আমি কিন্তু অনেক আগে থেকেই বলে আসছিলাম। অনেকেই কিন্তু বলেছেন যে পাকিস্তানকেও বিশ্বাস করা যায় না, চীন রাশিয়াকে তো বিশ্বাস করা যায় না, একথা তো অনেকে বলে থাকে, এখনও হয়তো কেউ কেউ বলে। অনেকে বলেছেন যে পাকিস্তানকে বিশ্বাস করা যাচ্ছে না, পাকিস্তানকে বিশ্বাস করা যায় না, সে আমেরিকার লবির লোক, ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটা জিনিস আপনারা যদি একটা ছোট্ট ইতিহাস যদি পেছন থেকে ঘুরে আসেন, তাহলে আমি আপনাদের মনে হয় সহজে ক্লিয়ার করতে পারবো। ইয়েমেনের সাথে সৌদি আরবে যখন যুদ্ধ হয়েছে, তখন কিন্তু সৌদি আরব প্রত্যাশা করেছিল যে পাকিস্তান তার পক্ষে থাকবে। তখন যুদ্ধের প্রথম দিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন নওয়াজ শরীফ। নওয়াজ শরীফ সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজকে প্রস্তাব দিয়েছিলেন যে আমি বিষয়টায় মধ্যস্থতা করতে পারি কিনা, একটা সমাধানের ব্যবস্থা করতে পারি কিনা। তখন সৌদি রাজা সালমান তিনি পরিষ্কার করে বলেছিলেন যে তোমার মধ্যস্থতা করার দরকার নেই, তুমি আমার পক্ষে আছো নাকি নেই সেটা বলো, অর্থাৎ তুমি যুদ্ধে আমার সাথে যোগ দেবে নাকি দেবে না তাই বলো। কিন্তু পাকিস্তান সেই সময় খুবই টেকনিক্যালি, খুবই কৌশলের সাথে সৌদি আরবের পক্ষ সরাসরি না নিয়ে, যুদ্ধে না জড়িয়ে নিজেকে সেফ রেখেছিল, নিউট্রাল কান্ট্রি হিসেবে থেকেছিল। সরাসরি রাষ্ট্রীয়ভাবে পাকিস্তান সৌদি আরবের পক্ষে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে জড়ায়নি। এটা গেল একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ইয়েমেনের সাথে সৌদি আরবের যে যুদ্ধটা হয়েছে ওই সময় কিন্তু মূলত ইরান ভার্সাস সৌদি আরব যুদ্ধটাই বা ফিলিংসটাই এরকম ছিল যে হুতিরা যেহেতু ইরান সমর্থিত, অতএব এই হুতিদের কোনো মতেই ইয়েমেনের ক্ষমতা আসতে দেওয়া যাবে না, তাহলে ইসরায়েল, পারস্য উপসাগরীয় আরব দেশগুলো এবং আমেরিকা সবার জন্য অসুবিধা, বিশেষ করে বাবাল মানদেব প্রণালী কন্ট্রোল করবে হুতিরা। এটা ছিল ব্যাপার, যাতে হুতিরা ইয়েমেনের ক্ষমতায় না আসতে পারে সেজন্য তাদের ঠেকানোর খুব চেষ্টা করেছে। পাকিস্তান কিন্তু সেই জায়গায় সরাসরি সৌদি আরবের পক্ষে যায়নি। যাই হোক, এরপরে ধরুন এই যে সংকটটা, এইরকম একটা সিচুয়েশন তৈরি হবে, এ তো ভেতরে ভেতরে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, আমেরিকা, ইসরায়েল সবাই জানতে পারছিল যে এই ধরনের ঘটনা কিছু ঘটাবে, তাদের তো পরিকল্পনা ছিল। আমেরিকা তো কোনো বিনা পরিকল্পনাই এখানে আসেনি। এইরকম একটা বড় রকমের সংঘাত, যুদ্ধের আশঙ্কার মুখে সৌদি আরব পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তি করেছে যে সৌদি আরব আক্রান্ত হলে পাকিস্তান যুদ্ধ করবে, আর পাকিস্তান আক্রান্ত হলে সৌদি আরব যুদ্ধ করবে। কিন্তু এই যে ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের যুদ্ধ, এবং ইরান সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, এই সমস্ত দেশের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর পরেও সৌদি আরবের পক্ষে কিন্তু পাকিস্তান ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেনি, বরং তারা টেকনিক্যালি এবং কূটনৈতিক উপায়ে এই বিষয়গুলো সমাধানের একটা চেষ্টা করেছে। এবং আমি আপনাদেরকে আরেকটা তথ্য জানাই, আগেই বলেছি, কয়েকদিন আগে কয়েকটা ভিডিওতে বলেছি যে আমেরিকায় ইরানের স্বার্থ দেখাশোনা করে কিন্তু মূলত পাকিস্তান। সেক্ষেত্রে
পাকিস্তান কিন্তু বেসিক্যালি ইরানের যথেষ্ট ঘনিষ্ঠ বন্ধু, আর প্রতিবেশী দেশ তো আছেই, প্লাস মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে পাকিস্তান আছে। এছাড়া পাকিস্তানে কিন্তু প্রচুর সংখ্যক শিয়া মুসলমান আছে, বলা হয় প্রায় 40%, 40% নাকি মানুষ শিয়া মুসলমান। তো সব কিছু মিলে পাকিস্তানের সাথে ইরানের একটা আলাদা রকমের সম্পর্ক আছে। আর এই মুহূর্তে চীনের সাথে ইরানের সম্পর্ক ভালো, আর চীনের সাথে পাকিস্তানের সবসময় ভালো সম্পর্ক। আমি বলি পাকিস্তানের সাথে চীনের যে সম্পর্ক, পাকিস্তানের সাথে আমেরিকার কিন্তু সেই সম্পর্ক না। আমেরিকার সাথে পাকিস্তানের সামরিক সম্পর্ক বা আলাদা সম্পর্ক আছে, কিন্তু পাকিস্তানের উপর চীনের প্রভাবটা বেশি। আর যেহেতু মধ্যপ্রাচ্য থেকে যাতে আমেরিকাকে সরিয়ে দেওয়া যায় বা আমেরিকার প্রভাব ক্ষুণ্ণ করা যায়, সেই জন্য ইরান, রাশিয়া, চীন সবাই চেষ্টা করছে। এই প্রচেষ্টায় পাকিস্তান যুক্ত হয়ে গেছে মোটামুটিভাবে, সেটা বলা যায়। যদিও তারা মধ্যস্থতার কথা বলছে, কিন্তু এই যে ল্যান্ড রুট যেটা খুলে দিল 1950 সালের আইন এখন সংশোধন করে ইরানের ভেতরে পণ্য পাঠানোর জন্য, তৃতীয় যে কোনো দেশের পণ্য পাঠানোর জন্য আইন করলো, রুট খুলে দিল, এটা সরাসরি ইরানের পক্ষ নিয়ে মোটামুটিভাবে কথা বলা যায়। তো সেই জায়গা থেকে পাকিস্তান আঞ্চলিক ভূ রাজনীতিতে নিরপেক্ষ ভূমিকা রাখলেও এই মুহূর্তে যে কাজটা করলো সেটা ইরানের স্বার্থ দেখলো এবং ইরানের পক্ষে চলে গেল। ফলে বোঝা যাচ্ছে, আমি আরও 2 দিন আগে যে একটা ভিডিওতে কথা বলেছিলাম যে ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান, ওমান, আবার পাকিস্তান, সেখান থেকে রাশিয়া সফর করছে এবং ওমানে বসে কাতারের পররাষ্ট্রমন্ত্রী, সৌদি পররাষ্ট্রমন্ত্রী তাদের সাথে আলাপ করছে ফোনে। এগুলোর মানে আছে, এগুলোর মানেটা হচ্ছে ইরান মূলত একটা আঞ্চলিক জোট করার চেষ্টা করছে, যাতে নিজেরা মিলে একটা শক্তি গড়ে তুলতে পারে, একটা প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারে, একটা জোট গঠন করতে পারে। এই জোটের কারণে আমেরিকা মূলত এখানে কোনো গুরুত্বহীন হয়ে পড়বে, এখানে সে যুদ্ধ করতে পারবে না, সুবিধা করতে পারবে না। হরমুজ প্রণালী আঞ্চলিক এই দেশগুলো নিজেরা কন্ট্রোল করবে, প্লাস এই অঞ্চলে যত সুবিধা অসুবিধার সম্ভাবনা, বাণিজ্য থেকে শুরু করে সমস্ত সব কিছু নিজেদের মতো করে আগাবে। এখানে আমেরিকার যে প্রভাব, এই প্রভাব একদম জিরো করে ফেলার চেষ্টা করছে মোটামুটিভাবে। সেই প্রচেষ্টার অংশ হতে পারে এই যে ইরানের জন্য ল্যান্ড রুট খুলে দেওয়া, ট্রানজিট করে দেয়া। পাকিস্তান মূলত একটা গেম চেঞ্জার পদক্ষেপ নিয়েছে, তাতে আপাতত কোনো সন্দেহ নেই। আমি পরিশেষে বলবো, এই রাস্তাটা শুধু একটা রাস্তা না, এটা মূলত নতুন পাওয়ার গেম। এখানে কে কাকে বাঁচাচ্ছে, কে আসলে নিজের খেলা খেলছে, সেটা এখন দেখার বিষয়। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা শেষ করব। আলোচনা শেষের আগে আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কাছে কি মনে হচ্ছে, পাকিস্তান যে রুট খুলে দিল, তৃতীয় যে কোনো দেশের প্রবেশাধিকার দিল পাকিস্তানে, অর্থাৎ তৃতীয় যে কোনো দেশ পাকিস্তান হয়ে ইরানে পণ্য পাঠাতে পারবে, এই ভূমিকার মধ্য দিয়ে পাকিস্তান কি আসলে ইরানের আরও বেশি সহযোগী হয়ে উঠল, আরও বেশি বন্ধু রাষ্ট্র হয়ে উঠল, নাকি এখনও পাকিস্তান সম্পর্কে এই রকমের একটা সন্দেহ সংশয় থাকে যে আসলে পাকিস্তান শেষ পর্যন্ত কি করে বলা মুশকিল। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।